নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড শিপের স্টুডেন্টদের একটি বিশিষ্ট চিত্র প্রদর্শনী, যেখানে অংশগ্রহণ করেছেন কলেজের স্টুডেন্টরা, অর্থাৎ একদম উজ্জ্বল নবীন এক ঝাঁক শিল্পীরা। তো তাদের সবার সাথে কথা বলে নেব, এই এক্সিবিশন সম্পর্কে জানবো, এবং অবশ্যই সঙ্গে যেহেতু এতজন স্টুডেন্টরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাজের টপিক, তাদের প্রত্যেকের কাজের প্যাটার্ন একদম আলাদা আলাদা, তাদের সেই আলাদা গল্পও শুনবো। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের এপিসোড। আমাদের সঙ্গে আমরা এখন পেয়ে গিয়েছি অধ্যাপক সুজয় মুখার্জিকে। সুজয় বাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর স্যার, প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এক্সিবিশন নিয়ে, ছাত্রদের নিয়ে যে এক্সিবিশন করছেন, এই এক্সিবিশন নিয়ে যদি একটু ডিটেলসে দর্শকদের বলে দেন। আসলে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অনেক কটা প্রোগ্রাম থাকে, ওগুলিকে আমরা আউটরিচ প্রোগ্রামস বলি। তার মধ্যে যেরকম অবন মেলা থাকে, তার মধ্যে আমাদের ওয়ার্কশপস থাকে, সেরকম টিচার এক্সিবিশন, অ্যানুয়াল টিচার্স এক্সিবিশন, তার সাথে অ্যানুয়াল স্টুডেন্টস এক্সিবিশন। এবং এইটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে যে আমরা আগের দুটো সেমেস্টারে মেইনলি ওরা যা কাজ করেছে সেইটাকে ওরা এখন শোকেস করছে। তো প্রত্যেক বছরই আমাদের এটা হয়। মোস্ট প্রবাবলি 1975 থেকে এটা স্টার্ট হয়েছিল, এবং সেইটা ধরে ধরে কোভিডের জন্য একটা বা দুটো বছর গ্যাপ হয়েছিল, কিন্তু আদারওয়াইজ দিস ইজ আ অ্যানুয়াল ফিক্সচার। এবং এইটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে ওই সময় আমরা মোটামুটি একটা লার্জ বডি অফ ওয়ার্ক চেষ্টা করা হয় যে যাতে স্টুডেন্ট পার্টিসিপেশন একদম ম্যাক্সিমাম থাকে, এবং তাদের বেস্ট ওয়ার্কগুলোকে আমরা সিলেক্ট করার চেষ্টা করি এবং সেইগুলোকেই আমরা ডিসপ্লে করি। একটাই সমস্যা হয়, বিকজ আমরা তো আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু পড়ি না, আমরা একটু বাইরে, কারণ একাডেমি অফ ফাইন আর্টস ইজ এ স্পেস যেটাতে অনেক লোক আসে, আর ভেরি ইম্পর্টেন্ট যে সবাই দেখুক, হ্যাঁ, তার জন্য। কিন্তু হয়তো খুব অ্যাডভেঞ্চারাস কাজ অনেক সময় সবসময় যে আমরা নিয়ে আসতে পারি তা নয়, কিন্তু উই ট্রাই টু ব্রিং দ্য বেস্ট অফ হোয়াট ইজ দেয়ার। এবং এটার আমরা অবশ্য অ্যাওয়ার্ড, মেরিট এরকমও দিই যা কৃতি ছাত্রছাত্রীদেরকে এটার থ্রু দিয়ে। কিন্তু দিস ইজ অলসো ওয়ে কি আমরা স্টুডেন্ট আর টিচার অ্যাজ আ কমিউনিটি উই অলসো গেট ফিডব্যাকস, যে আমাদের কাজকর্ম কেমন হচ্ছে, আমরা নতুন ট্রেন্ডসগুলোর সাথে আমরা এগিয়ে যেতে পারছি কিনা, আর উই ডুইং সামথিং ডিফারেন্ট অলসো। এই টাইপের যে স্টক টেকিং ইউ ক্যান সে, সেইগুলো আমরা এখানে খুব করে করি। সো এইটা এই জন্য খুব ইম্পর্টেন্ট যে যত মানুষ আসেন তাদের রিভিউ, তাদের ফিডব্যাক, এইগুলো আমাদেরকে খুব হেল্প করে নেক্সট কারিকুলামকে ডিজাইন করে। অনেক ধন্যবাদ স্যার। এবার কিন্তু যাব এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, যাদের নিয়ে এক্সিবিশন, সেই স্টুডেন্টদের সাথে, সেই নবীন শিল্পীদের সাথে এবার একে একে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এখন রয়েছেন MFA সেকেন্ড ইয়ারের ছাত্র শোভন গড়াই। ওঙ্কার বাংলার পর্দায় শোভনকে স্বাগত জানাচ্ছি। আর প্রথমে যে প্রশ্নটা না করলে নয়, আর তোমার কিছু স্কাল্পচারের কাজ দেখতে পাচ্ছি, একদম অন্যরকম স্টাইল। তো স্কাল্পচারকে পার্টিকুলার বেছে নেওয়ার পেছনে কোনো স্পেশাল কারণ? ছোটোর থেকে ইচ্ছা ছিল স্কাল্পচার নিয়ে পড়া, যেমন রামকিঙ্কর বেজের কাজ দেখে বড় হওয়া। কারণ উনি আমার বাঁকুড়ার ওখানেই বাড়ি, তো যামিনী রায়ের বাড়ি ওখানেই, তো ওদের নাম অনেকবার শুনেছি। তো বেসিক্যালি রামকিঙ্করের স্কাল্পচারের প্রতি অনেকটা উৎসাহ যে আমিও পড়বো, তো ওখান থেকে ওইভাবে স্টার্ট। কালচারে তো আপনি নিজে বেশ একটু অন্যরকম একটা নিজস্ব স্টাইলের কাজটা করেন, তো একদম নিজের মতো করে কাজ করবো স্কালচারে, এই যে নিজের একটা আলাদা স্টাইল তৈরি করা, এই জিনিসটা মাথায় করতে গেলে এটা কাজ করতে করতে স্যারদের গাইড, স্যাররা এইভাবে কাজটাকে, প্রথমে তো আমাদের স্টাডি বেস কাজ করতে হয়, তারপরে আস্তে আস্তে এমএফএ ফাইনাল ইয়ারে গিয়ে স্যাররা বলে কাজগুলোকে একটু অন্যভাবে দেখতে শেখানো স্যারদের, তো ওইভাবেই নিজেদের কাজ আস্তে আস্তে প্র্যাকটিস। বেশ, একাডেমিতে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন? খুব অন্যরকম, পুরো আলাদা। মানুষ এসে যখন কাজটার সামনে দাঁড়াচ্ছে, দেখছে, তখন পুরো আলাদা রকম ফিল হচ্ছে। অনেক ধন্যবাদ শোভনকে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিল্পের ছাত্র শোভন গড়াই। অসাধারণ কিছু স্কাল্পচারের কাজ, একদম অন্যরকম ধাঁচে কাজ। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু আজকে অনেক এরকম
নবীন শিল্পীরা রয়েছেন তাদের সবার সাথেও এবার একে একে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এখন রয়েছে বিএফএ 4th ইয়ারের ছাত্র সন্দীপ রুই দাস। সন্দীপ, প্রথমেই যে প্রশ্নটা তোমায় করব, যে তোমার স্কাল্পচার দেখতে পাচ্ছি, একদিকে সেরামিকের কাজ আর একদিকে খুব সম্ভবত এটা টেরাকোটার উপরে কাজ, তো বেশ অন্যরকম। কোথাও গিয়ে যেন স্কাল্পচারের সাথে একটু অ্যাবস্ট্রাক্ট মিশিয়ে দেওয়ার চেষ্টা বা কিছু, এই ধরনের কনসেপ্টটা মাথায় কিভাবে এলো? এটা প্রথমে আমাদেরকে বেসিক শেখানো হয়। ফার্স্ট ইয়ারে যখন এসেছিলাম তখন আমি মাস্টার্সে দাদাদের কাজগুলো দেখে বুঝতে পারতাম যে অ্যাবস্ট্রাক্ট কি, এটা ভেঙে যাচ্ছে, ফিগারটা লম্বা চওড়া, এগুলো কেন। তো আমাদের ইমাজিনেশনের মধ্যে অনেক, আজকে যে আমরা মুভি দেখি যে অলৌকিক ঘটনা ঘটে, সেগুলো মানে অবাস্তব, কিন্তু আমরা ফিল করি, আমরা বুঝতে পারি যে এরকম কোনো ঘটনা ঘটছে। তো সেটাই আর্টে রিলেট করে। একটা আর্ট আমরা যখন বানাই, সেটা মাইন্ড আমরা অনেক দূর নিয়ে চলে যাই। সেই প্রসেসটার মধ্যে এমন নয় যে আমি যা খুশি করলাম সেটাই আর্ট, একটা লাইন টেনে দিলাম ওটা আর্ট, এমন নয়। তো সেটা ভাবতে ভাবতে একটা জায়গায় গিয়ে তৈরি হয়। সেটা কেন, তার একটা রিজন থাকে, সাইন্টিফিক্যালি বা যে কোনোভাবে তার প্রমাণ করতে হয় যে এটা কেন করছি। আমার এটা একটা সিম্বলিক ফিগার, যেটা রিচুয়ালি যে অনেক পুজো করছে, তো অনেক মানুষ তাদের হেড নেই, মানে মাথা নেই, সেই একটা সিম্বল করে একটাই চোখ, মানে তারা দেখতে চায় ওই মানুষকে যারা যা দেখাবে সেটাই দেখবে, তাদের বিবেচনা করার ক্ষমতা নেই। সেটা রাজনৈতিক হতে পারে বা কোনো ওই যে পুজো পার্বণের মধ্যে হতে পারে, সে তারা ওদেরকে ফলো করবে, তারা ভাবে না এটা ভুল কি খারাপ। তো ওই জন্য এই যে পেন্টিং, এটা একটা ফোক স্টাইলের পেন্টিং, মহারাষ্ট্রের এটা খুব বেশি দেখা যায় এই স্টাইলটা, ওয়ার্লি পেন্টিং এটা। তো সেটাকেই করে অনেকগুলো ফিগার, তারা ওই একটা চোখ দিয়ে দেখছে, একটা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে ইন্ডিকেট করে একটা সিম্বলিক ফিগার। তো এটাই করেছি, সেটা যেন ভালো হয় দেখতে, সেটা বিশেষ আমি এটা তৈরি করেছি। এটাই এটাও আমার সিরামিক্সের কাজ, দুটো আলাদা আলাদা ছিল, পরে একটা একসাথে করা হয়েছে। তো এই 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 যে একসাথে করার এই জন্য এই নামটা হয়েছে আনপেয়ার্ড থিংস। তো দুটো সাবজেক্ট আলাদা আছে। এটা একটা ড্রপ, মানুষ ডিপ্রেশনে গেলে যে চোখের জল, তো সেটাকে আমি বড় করে দেখেছি যে মানুষ, এবং এটা অনেকটা হেলে আছে। তো এই যে রিজনটা, মানুষ অনেক ডিপ্রেশনে গেলে চোখের জল, তো আমি এটা নিজে ফিল করেছি, সেই জন্য আমি এই যে ফর্মটা ক্রিয়েট করেছি, ফর্মটা সেটা যেন সুন্দর হয় এবং একটা ভালো লাগে, সেই হিসেবে এটা করেছি। আর এটা আমাদের কাস্টিজিয়াম নিয়ে করেছি। একটা লেবু, যেমন আমাদের হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজে দেখতে গেলে যেমন অনেক জাতি আছে, হিন্দু একটা, কিন্তু CST আবার তার মধ্যে জাতি। তো একটা লেবু একটাই, কিন্তু তার ভেতরে অনেক কুয়া থাকে, ছোট ছোট অংশ, তো সেটাকে ইন্ডিকেট করে একটা বানিয়েছি। খুব সুন্দর চিন্তা ভাবনা, এবং এত সহজভাবে এত গভীর চিন্তাগুলোকে প্রেজেন্ট করা মানে সত্যি এটা প্রশংসনীয়। আর এই রকম নবীন শিল্পীদের সাথে কিন্তু কথাবার্তা বলে আমরাও সত্যিই সমৃদ্ধ হই। আজকের টেলিক্যানভাস একদম বেশ অন্যরকম হতে চলেছে, যে একদম ইয়ং জেনারেশনের শিল্পীরা, একদম শিল্পকলার ছাত্রছাত্রীরা, তাদের কাছ থেকে বেশ অন্যরকমভাবে কিন্তু আমরা শিল্পের গল্পটা জানছি। আচ্ছা, এত কিছুর পরে একটা প্রশ্ন না করলে নয়, বিএফএ 4th ইয়ার চলছে, গ্রাজুয়েশন শেষের দিকে, এর পরবর্তী প্ল্যান কি? এর পরবর্তী প্ল্যান অনেকটা আছে। আমি ডান্স করি, তো আমি পারফরমেন্স আর্টও করেছি, ওটা ল্যাপটপে চলছে। তো অনেক অপশন আছে। এবার ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল লাইন রয়েছে, একটা এডুকেটেড লাইনে পিএইচডি নেট সেট করে মাস্টার্স প্রফেশন, আরও অনেক আছে যেগুলো বলাই যায়। তো যার যেমন ইচ্ছা, এবার ইচ্ছেটা কেউ আর্টিস্ট হতে গেলে গ্যালারি, এক্সিবিশন, কিউরেটর, যার যেমন ইচ্ছা। বেসিক এখন হচ্ছে যে লার্ন করার, শেখার, অনেক শেখার বাকি আছে। আবার আস্তে আস্তে একটা পথ আপনি খুলে যাবে। বেসিক শেখাটা দরকার, ওই একটা রাস্তা দেখিয়ে দেবে। তো এখন কোনো ডিসিশন নেই, 4th ইয়ার, এখন অনেকটা সময় আছে, এখন পড়বো, তারপর দেখা যাক আগে কি কি হয়। অনেক শুভেচ্ছা রইল, এবং আমরা কিন্তু এইরকম ট্যালেন্টেড শিল্পীদের থেকে অনেকখানি আশা করেও থাকি যে তাদের হাত দিয়ে পরবর্তীকালে আরও অসাধারণ নতুন সৃষ্টি দেখতে পাবো, আরও অসাধারণ তাদের নতুন নতুন কাজ দেখতে পাবো। এবং অবশ্যই যে শিল্পীর চিন্তাভাবনাটা এত গভীর অব্দি যায়, তার কাছ থেকে এই সোসাইটির জন্য, চারপাশের পরিবেশের জন্য তাদের সবসময় তারা বার্তা দিতে পিছিয়ে আসেন না, তাদের কাছ থেকে তো এক্সপেকটেশনটা আরও বেশি। তাই হোক, আজকে আরও শিল্পীরা রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথে কথা বলি। এখন আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি MFA 2nd ইয়ারের ছাত্র সৌমিক সাহাকে। সৌমিককে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর একদম পেছনে বেশ বড় সড়ো মাপের একটা কাজ দেখতে পাচ্ছি। এবার আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে সবসময় তো অ্যানালিসিস করে পুরোটা বুঝে নেওয়া সম্ভব নয়, তাই আমি সরাসরি শিল্পীকেই অনুরোধ করব একটু বুঝিয়ে দিতে। ছবিটাতে একটা ফেস্টিভ মুড আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কলকাতা দুর্গাপুজো বা আমাদের বাঙালির একটা বড় জায়গা, সেই লাইটিং, হ্যাঁ, সেই ফেস্টিভ মুডের লাইটিংটা আমি ইউজ করেছি। সঙ্গে আমি ঠিক তার নিচেই একটা
রেখেছি কিছু টিফিন বক্স, ড্র্যাপারি, যেই জিনিসগুলো খুব স্টিল লাইফ বাট নট স্টিল লাইফ। এই জিনিসগুলো আমাদের ইকোনমিক্যালি মার্জিনালাইজ পিপল, মানে যারা খেটে খাওয়া গরিব লোক, তারা কিভাবে কোএক্সিস্ট করছে এই সমাজের সাথে, বা ফেস্টিভ মোডে আমরা যেভাবে চলছি সেই সঙ্গে এই খেটে খাওয়া মানুষগুলো কিভাবে কোএক্সিস্ট করছে, সেই জিনিসটাই আমি আমার ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হঠাৎ করে এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে কালার দিয়ে এটা ফুটিয়ে তোলার প্ল্যান হঠাৎ কেন? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি আলোটাকে, মানে আলোর উপস্থিতি তখনই বোঝাতে পারবো যতক্ষণ না পেছনে ডার্ক হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। তো আমি যখনই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করছি তার মানে আমি আলোটাকে বের করতে পারছি। আদারওয়াইজ আমি যদি পেছনেও আলো 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 করে দিই তাহলে আমি সেই ফেস্টিভ মুডটাকে বোঝাতে পারবো না। আর এবং আমি অনেক কিছু পেছনের জিনিসগুলোকে আমি ব্লার করতে মানে মানে করতে চেয়েছি, মানে আমি ইম্পর্টেন্সটা এই দুটোর মধ্যেই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। এই যে অত্যন্ত কঠিন কনফ্লিক্ট এবং এই আলো ছায়ার একটা কঠিন খেলা, সেটাকে খুব সহজভাবে কিন্তু শিল্পী ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরে উপসংহার কিছু হয় না, তবে আমি ছোট্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বেশ ফেলো আর্টিস্টদের সাথে এক্সিবিশন, সিনিয়ররাও রয়েছেন, জুনিয়ররাও রয়েছেন, এখানে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা আমার লাস্ট ইয়ার। আমি এর আগে 5 বছর এক্সিবিশন করে ফেলেছি। তো আমার কাছে এটা খুবই একটা মানে কি বলবো ইমোশনাল জায়গা। মানে এই আমার কলেজ লাইফের যে এক্সিবিশন না, এটার একটা আলাদা রকম জায়গা আছে। এইটাকে মানে শব্দ ভাষায় এক্সপ্রেস করা মানে মনে হয় না যে কারো মানে কোনো এর পক্ষে সম্ভব। কিন্তু আমি খুব ইমোশনালি এঙ্গেজ এই এক্সিবিশনটার সঙ্গে। আমি হয়তো পাস আউট হওয়ার পরও বারবার দেখতে আসবো, ফিরে ফিরে আসবো, স্মৃতিচারণ করবো। অনেক ধন্যবাদ সৌমিককে, আর অবশ্যই তার সঙ্গে ধন্যবাদের সঙ্গে অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য, কারণ একজন ট্যালেন্টেড শিল্পী, তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু আশা করে থাকি, এবং ভবিষ্যতে যেরকমটা ভাবে শিল্পী বললেন যে এই এক্সিবিশনে বারবার দেখতে আসবো, আমরা কিন্তু সেটার পাশাপাশি তারও আরও ভালো এক্সিবিশন দেখতে চাই ভবিষ্যতে, সেটার জন্য শুভকামনা রইল। আজকে আমাদের সাথে কিন্তু শিল্পীদের তালিকাটা খুব লম্বা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তারা সবাই একদম শিক্ষানবিশ, তারা সবাই একদম নবীন শিল্পী। তাই সময় আর নষ্ট না করে চলুন এবার পরে শিল্পীর সাথে কথা বলবো। তা এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একদম নতুন একজন শিল্পীকে। নতুন বলতে সবে বিএফএ ফার্স্ট ইয়ার, তো সবে চাকা গড়াতে শুরু করেছে, এখনো অনেক দূরের রাস্তা, অনেক এক্সপেরিমেন্ট বাকি। তো এত নবীন শিল্পী মনে হয় আমাদের টেলিক্যানভাসে এখনো অবধি সবচেয়ে কনিষ্ঠ শিল্পী, যার সাথে আমরা কথা বলতে চলেছি। তো আমি বিএফএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট দৃশা ঘোষকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, শিল্পী নবীন তবে কাজ একদম ইউনিক, তো এই কাজটা যেটা দেখতে পাচ্ছি আমরা বেশ অন্যরকম অ্যাবস্ট্রাক্টের ওপর, তো এটার গল্পটা যদি একটু বলা যায়। ওদিকে এই কাজটা আমি যখন স্টার্ট করেছিলাম, আমার আমার প্রিন্ট মেকিংটা খুবই একটা নতুন মিডিয়াম আমার পক্ষে। এর আগে কলেজে আসার আগে আমি প্রিন্ট মেকিং খুব একটা বেশি করেছিলাম না। তো এই কাজটা আমি প্রথম যেদিন করেছিলাম সেটা ভেবে করেছিলাম যে কি একটা ইউনিভার্সাল সব কিছু মিলিয়ে এটাকে করব। তো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি ইউনিভার্সের রিফ্লেকশন হিসেবে করেছি, আর যে জালটা আছে সেটা একটা এই ইউনিভার্সের মধ্যে যে মেলবন্ধনটা আছে সব কিছুর মধ্যে, সেটাকে রিপ্রেজেন্ট করে। আর তার মাঝখানে যে পাতার উপরে আমি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ টোন দিয়ে করার চেষ্টা করেছি, সেটাকে একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো এই কনসেপ্টটা ধরেই আমি এটাকে সাজিয়েছিলাম আর এটাকে করেছিলাম। সুন্দর কনসেপ্ট এবং বোঝানোর প্যাটার্নটাও কিন্তু খুব সুন্দর, সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আচ্ছা, পার্টিকুলার কোন মিডিয়ামগুলো ইউজ করা হয়? এখানে প্রধানত আমি ইঙ্ক দিয়ে কাজ করেছি, আর একটা অ্যাক্রিলিক শিটের ওপরে পাতা অ্যান্ড জালটা দিয়ে ইঙ্ক দিয়ে ওটাকে করার পরে প্রেসে আমি এটার মধ্যে দিয়েছিলাম। তারপরে যখন এই প্রিন্টটা আসে তো এটা এরকম আসে। আচ্ছা, সবচেয়ে পছন্দের জনার কোনগুলো, বা কোন জনারগুলো ভবিষ্যতে আর একটু বেশি করে শেখার ইন্টারেস্ট রয়েছে, মানে স্পেশালি কোনগুলোর উপর ইন্টারেস্ট বেশি? স্পেশালি আমার প্রিন্ট মেকিংটা মধ্যে এচিংটা খুবই ভালো লাগে, তার উপরে লিথোপ্রেস যেটা হয় সেটাও খুবই ভালো লাগে। তো এগুলো আরো শেখা জানার ইচ্ছে আছে। অনেক ধন্যবাদ ঋষিকে, আর সঙ্গে অনেক শুভকামনা, আগামী শুভ হোক এবং থিঙ্ক লার্জ,
বড় প্ল্যাটফর্মে আমাদের এই নবীন শিল্পীদের আমরা যেন আবার দেখতে পাই। আজকের এপিসোডটা খুব জমে উঠেছে এবং এত নবীন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেকের কাজের প্যাটার্ন আলাদা, তাদের প্রত্যেকের কাজের অ্যাপ্রোচ আলাদা, প্রত্যেকের কাজের মধ্যে দিয়ে যে মেসেজ, তাদের প্রত্যেকের কাজের বিষয় সব কিছু আলাদা। এখন আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি MFL ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সুনীত সরকারকে, আর পেছনে দেখতে পাচ্ছি অলরেডি বেশ মোনোক্রোম্যাটিক এবং খুব ইউনিক কাজ, একদম নিজস্ব স্টাইলে। তো আমি এটা নিয়ে এক্সপ্লেন না করে আমার মনে হয় সরাসরি শিল্পীকেই এটা নিয়ে প্রশ্ন করা ভালো। আচ্ছা, হঠাৎ করে পার্টিকুলার একটা কালারের ওপর এতটা ফোকাস করার কি কারণ? তো আমি মূলত কাজ করি হচ্ছে কয়লা খনি নিয়ে। তো আমার আপব্রিঙ্গিং সেই জায়গা থেকেই শুরু হওয়া। তো কয়লা খনি আমার কাছে শুধুমাত্র ওই একটা ভাস্ট ল্যান্ড নয়, সেখানে মানুষের জীবনযাপন, তাদের ওই যে কয়লা খনির একটা রুক্ষ সূক্ষ্ম ভাব, সেখানকার মাটির ফাটল, একটা ড্রাইনেস, একটা বোল্ড, সবসময় চাপ, একটা অস্থিরতা, আমি বারবার কাজের মধ্যে সেগুলোকে রিফ্লেকশনের মাধ্যমে আনার চেষ্টা করি, যেহেতু আমি ছোটোবেলা থেকে আমার দেখাটাই সেভাবে বড় হয়ে উঠেছে। তো আর পাঁচটা রঙিন ছবির কাছে আমি এই মোনোক্রোম্যাটিক টোনটা আমার কাছে বারবার ফিরে আসে, তার কারণ ওই কয়লার ওই ধূসর ধোঁয়া, কালো চারিদিক, ওই নিস্তব্ধতা। তো আমি কাজের মধ্যে সেটাকে ফোটানোর চেষ্টা করি, তার সাথে সেখানকার দৈনন্দিন মানুষের জীবনে বেশ কিছু আচার আচরণ, তাদের ডেলি লাইফ, তাদের দুঃখ কষ্টের মধ্যেও সেটাকে ফিল করা, এই জিনিসগুলোকে আমি ফোটানোর চেষ্টা করি। আর কাজগুলোকে অন্যভাবে ট্রাই করার চেষ্টা করি, মিডিয়াম পাল্টাই, কখনো কখনো সারফেস চেঞ্জ করি। ট্রেডিশনাল রং এগুলো থেকে বেরিয়ে গিয়ে আমি ওখানকার কয়লা, ওখানকার মাটি, সেগুলোকে সারফেস হিসেবে ব্যবহার করেছি। তোমার স্টাইলটাও তো ভীষণ ইউনিক, একদম অ্যাবস্ট্রাক্টের ছোঁয়া রয়েছে, কিছুটা নিজের চিন্তা ভাবনার ছোঁয়া রয়েছে। তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলে নয়, এই যে যারা তোমরা একদম নিজের মতো করে কাজ করো তাদেরকে এই প্রশ্নটা করতেই হয়, পার্টিকুলার কোনো আইডল আছেন যাকে দেখে প্রচণ্ডভাবে ইন্সপায়ার হওয়া বা যাকে একটু একটু ফলো করা হয়? আইডল নয়, তবে একজনের ছবি আমি খুব বেশি দেখতাম, এখনো দেখি, সেটা আমাদের কৃষ্ণের, ওনার ছবি আমি খুব দেখি মাঝে মধ্যে এখনো। আইডল ওইভাবে সরাসরিভাবে কেউ নেই, তবে হ্যাঁ, প্রত্যেকের কাজের ধরন আমি দেখার চেষ্টা করি, সেখান থেকে বুঝে নিয়ে নিজের মতো কিছু করার চেষ্টা করি। আর তাছাড়াও আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমার ড্রয়িংটা বরাবরেরই ভালো লেগে এসছে। তো ওই ফ্রি হ্যান্ড ড্রয়িং এগুলো থেকে ডেভেলপ করতে করতে কোথাও গিয়ে একটা নিজের মতো ধরন বুঝতে পেরেছি যে হ্যাঁ, বাকিদের থেকে কোথাও গিয়ে একটা আলাদা হচ্ছে, সেটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে চেষ্টা করে যাই। অনেক ধন্যবাদ। খুব সুন্দর বিষয়, এবং শুধু সুন্দর বিষয় বলবো না, বিষয়টা ভীষণই বাস্তবসম্মত বিষয়। একদম চারপাশের যেটা পরিবেশ, চারপাশের মাটির যে গল্প, সেই গল্পটাকে তুলে এনে যখন নিজের মতো করে নিজস্ব আর্ট ফর্ম দিয়ে সেটার প্রকাশ করা হয়, সেটার গল্প বলা হয়, সেটা বোধহয় আলাদাই একটু মাত্রা পায়। খুব সুন্দরভাবে শিল্পী সেটা বুঝিয়ে গেলেন। তবে একটু আগে যেটা বললাম, আমাদের সঙ্গে আজকে শিল্পীর তালিকাটা বেশ লম্বা, আর সবাই কিন্তু একদম নবীন শিল্পী, তাই সবার নতুন নতুন ধরনের কাজ, একদম আলাদা আলাদা ধরনের কাজ, এবং কাজের পেছনে আলাদা আলাদা গল্প। তো এই প্রত্যেকটা গল্পর জন্য ওয়েট তো আর করা যায় না, অপেক্ষা এই ক্ষেত্রে একেবারেই পোষায় না, তাই খুব তাড়াতাড়ি চলে যাব আমাদের পরবর্তী শিল্পীর কাছে। এবার আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি BFA থার্ড ইয়ারের স্টুডেন্ট ঈশা রয়কে। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা করব, কারণ এতক্ষণ ধরে আমরা দেখছিলাম ছবি, স্কাল্পচার, এবার পেছনে সরাসরি দেখছি একটা ধারালো অস্ত্র। হ্যাঁ, শিল্প অত্যন্ত ধারালো অস্ত্র, তার জোর বিশাল, তবে এবার অস্ত্রের ওপর শিল্প নিয়ে আমরা কথা বলবো। হঠাৎ করে করাতের ওপরে আর্ট ফর্মটাকে প্রকাশ করার এই কনসেপ্টটা কোথা থেকে এলো? করাত হচ্ছে, যেহেতু করাত দিয়ে আমরা গাছ কাটি, মানে এখানে আমার মূল বিষয় হচ্ছে গিয়ে ওই গাছ যে কেটে ফেলা হচ্ছে। আমার বাড়িটা মফস্বল এরিয়ায়, তো ওখানে এখন মানে গাছটা কাটা হচ্ছে, এরপরে হয়তো ওটা শহরে পরিণত হবে। তো ওইটাই আর কি আমি এখন যখন দেখছি, আমি ছোটোবেলায় দেখেছি প্রচুর গাছপালা এরকম, এখন দেখছি যে কিছু নেই, ফাঁকা, আর ইন্ডাস্ট্রিয়াল শুরু হচ্ছে আর কি। তো সেটাকে আমি করাতটাকে তার জন্য নিয়েছি। আর যে স্টিচটা করেছি ওইটা অ্যাকচুয়ালি আমি দেখতে চাই নেচারটাকে যেভাবে, তো সেই জন্য আমি স্টিচের মধ্যে ওরকমভাবে সাজিয়ে স্টোন, বিভিন্ন কালারিং সুতো এগুলো ইউজ করে, মানে এটা আমি দেখতে চাই যে এই নেচারটাকে এরকমভাবে ঢেকে দেওয়া হোক এরকম, তার জন্যই ওখানে অস্ত্রটা, মানে যেহেতু গাছ কাটা হয় এই অস্ত্র দিয়ে, তাই আর কি এই অস্ত্র নিয়েছি। খুব সুন্দর ব্যাখ্যা এবং খুব সুন্দর একটা মেসেজ। এই যে চারপাশের পরিবেশটা, চারপাশের প্রকৃতিটা আমাদেরই, আর তার সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট কিন্তু গাছ। এই পরিবেশ আর এই গাছ, এদের দুজনের কাউকে ছাড়াই কিন্তু আমাদের এক্সিস্ট করা পসিবল না। এত বছর ধরে, এত যুগ ধরে মানুষ
পরিবেশের সাথে এক্সিস্টেডটা চালিয়ে গেছে বলেই আজকে মানব সভ্যতা এত উন্নত। তো এই সভ্যতার চাকাকে এগোতে গিয়ে যদি কোনোভাবে আমরা আমাদের পরিবেশকে, আমাদের আশপাশের গাছকে ক্ষতিগ্রস্ত করি, সেই করাতের ঘাটা কিন্তু আদপে ঘুরে ফিরে এসে আমাদের ওপরেই পড়ে। বেশ কঠিন একটা বিষয়কে খুব সুন্দরভাবে একদম ইউনিক ওয়েতে শিল্পী তুলে ধরেছেন, আর এখানেই বোধহয় শিল্পের সার্থকতা। আচ্ছা, যে প্রশ্নটা না করলে নয়, ভীষণ ইন্টারেস্টিং তোমার কাজ। মেনলি কোন কোন ফর্মে, কোন কোন জনারে কাজ করা হয়? আপাতত আমাদের এখন ডিফারেন্ট মিডিয়াম নিয়ে মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর কি। তো এরকম করে আমি শুরু করেছি, এটা একটা তার মধ্যে একটা কাজ। তো এছাড়াও পেন্টিং, আমার পেন্টিং বিষয় আমি পেন্টিং করছি। এখানেও যেহেতু পেন্টিং আছে, এখানে আমি করাতের মধ্যে অয়েলের ইউজ করেছি। তো এরকম মিডিয়া চেঞ্জ হচ্ছে আর কি। বেশ আলাদা আলাদা মিডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট চলতে থাকুক, আর সেখান থেকে বেস্ট একদম ট্যালেন্টটা উঠে আসুক। আমরা চাই এইভাবেই ঠিক আমাদের নবীন শিল্পীরা সমাজ নিয়ে বার্তা দিক, পরিবেশ নিয়ে বার্তা দিক, আর তাদের শিল্পের মাহাত্ম্য চারপাশে ছড়িয়ে পড়ুক। অনেক ধন্যবাদ ঈশাকে। আমাদের সঙ্গে চলুন, আরও শিল্পীরা রয়েছেন, এবার তাদের সাথে কথা বলি। এখন আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি বিএফএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমিনা খাতুনকে, আর পেছনে দেখতে পাচ্ছি আমিনার ভীষণ অন্যরকম কাজ। তো সরাসরি তাই কাজ নিয়েই প্রশ্ন করি যে একদম অন্যরকম দেখতে পাচ্ছি, বেশ ডেনিম কাপড়ের টুকরোতে তার ওপর স্টিচ। তো এইরকম একটা প্যাটার্নে যে চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলা যেতে পারে, এই আইডিয়াটা কোথা থেকে এলো? বেসিক্যালি আমি যেখান থেকে বিলংস করি, আমার লোকালিটি হচ্ছে, আমি যেই যেখান থেকে বসবাস করি, যেখানে আমার বাড়ি হচ্ছে মেটিয়াপুর এলাকা। সেখানে আমি ছোট থেকেই দেখে এসেছি এই সমস্ত জামা কাপড় গার্মেন্টসের ব্যবসা। তো এই ব্যবসাটাকে ঘিরেই আমি ছোট থেকে যেগুলো দেখে দেখে এসেছি, দেখে অভ্যস্ত। আমার কাজ হচ্ছে বেসিক্যালি টেক্সটাইল একটা আর্ট বিজনেস করে। তো আমি কাজ করেছি আমার লোকালিটি, আমার বসবাস স্থানটাকে আমি আমার কমিউনিটি দেখাতে চেয়েছি। এখানে যেগুলো আছে কোলাজ আর্ট করার চেষ্টা করেছিলাম, আর ছোট ছোট বিভিন্ন কালারের জিন্সের শেড আমি এখানে দেখাতে চেয়েছি। আর ড্রয়িং বেসিস বলতে গেলে আমার যে স্টিচগুলো, সেইগুলোই আমার কাজের মধ্যে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। আচ্ছা, এমনিতে কোন কোন জোনার নিয়ে কাজ করা হয়? আমি সমস্ত কিছুই, এখন যেহেতু আমি স্টুডেন্ট, আমার 4th ইয়ার ফাইনাল ইয়ার চলছে, সমস্ত কিছু ক্লাস বেসিস অনুযায়ী, সমস্ত কিছু মিডিয়াম অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। আর এখন যেহেতু ফাইনাল ইয়ার চলছে, তো আমি আমার একটা নিজস্ব আইডেন্টিফাই তৈরি করার চেষ্টা করছি। জানি না ভবিষ্যতে আর কতটা এগোতে পারবো, চেষ্টা করে যাচ্ছি যে নিজের একটা আইডেন্টিফাই তৈরি করার। চেষ্টা চালিয়ে যেতেই হবে, আর নিজস্ব আইডেন্টিটি তৈরি হোক, নিজস্ব স্টাইল তৈরি হোক, শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করো, এই শুভকামনা রইল। আর ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। এই যে একদম অন্যরকম ওয়েতে নিজের চারপাশটাকে যে প্রকাশ করা যায়, সেটা হয়তো আমরা বুঝতেই পারতাম না আজকে এই ইন্টারভিউ সেশনটা না হলে। যাই হোক, অনেক দূর আমরা এগিয়েছি। আজকের এপিসোড বেশ জমে উঠেছে, তবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই এপিসোড শেষের দিকে আমাদের এগোতেই হবে। তাই আর দেরি না করে আমরা পরবর্তী শিল্পীর কাছে চলে যাব। আমাদের সঙ্গে এখন রয়েছেন বিএফএ ফাইনাল ইয়ারের আরও একজন স্টুডেন্ট তানিশা পাল। আমি তানিশাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, পেছনে একটা সুন্দর সিরিজ দেখতে পাচ্ছি এবং একদম অন্যরকম প্যাটার্নে বেশ একটু নিজস্বতার ছোঁয়া রয়েছে। তো এই সিরিজটার গল্প যদি একটু দর্শকদের বুঝিয়ে বলা যায়। অ্যাকচুয়ালি আমার বাড়িতে ছোটোবেলা থেকে তবলা নিয়ে, মানে তবলা গান বাজনার উপরে একটা ভীষণ বড় ফোকাস ছিল। তো এবার আমাদের একটা ক্লাসই ছিল বলা চলে, যে একটা ডকুমেন্টেশন করতে হবে, সেটা যেগুলো হ্যান্ডমেড আর কি, যেগুলো তৈরি করা হয় এরকম টাইপের যদি কিছু ম্যাটেরিয়ালস হোক, যেটা সন্দেশের ছাঁচ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যার যে কোনো, তার উপরে একটা ডকুমেন্টেশন করার কথা বলা হয়েছিল। তো আমরা যখন আশেপাশের দিকে আমি দেখছিলাম যে কী মিডিয়াম নিয়ে আমি কাজ করতে পারবো, কোন সাবজেক্টটা আমি বেশি ফোকাস করব, তখন আমার কোথাও গিয়ে মনে হলো যে আমি তবলার উপর ফোকাস করি। তো সেখানে যেহেতু আমি খুব একটা গান বাজনা পছন্দ করি না, অবভিয়াসলি আমি ছবি আঁকতেই পছন্দ করি, কিন্তু আমার মা বা পিসিরা যারা আছে তারা প্রত্যেকেই গান এবং এইসবের নিয়েই রিলেটেড। তো বাড়িতে তবলা ফবলা ছিল, আমি তবলা দিয়ে খেলে বড় হয়েছি বলা চলে। মানে তবলা কখনো বাজাইনি, বাট তবলা নিয়ে আমি খেলাধুলা, হারমোনিয়াম নিয়ে খেলা, এগুলোই চলতো। তো যখন ক্রাফটের কথা উঠলো যে কোন মিডিয়ামটাকে ইয়ে করা হবে, তো আমি ভাবলাম তাহলে আমি তবলা নিয়ে কেন করবো না। আমার বাড়ির
ঠিক পাশে একটা দোকান ছিল, ওটা অনেক পুরনো, ওরা বহু বছর ধরেই এটা করে, মানে তবলা ওরা, ওদের আগের যা জেনারেশন ছিল তারাও তবলাটাই বানাচ্ছিল। তো আমি সেখান থেকে তবলাটাকেই তুলে নিলাম, যে ওর যে মেকিং প্রসেস যেটা, তো সেটাকে আমি অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই সিরিজটার মাধ্যম দিয়ে। বেশ, আলাদা আলাদা মিডিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট চলতে থাকুক এবং সেই এক্সপেরিমেন্ট থেকে একদম বেস্টটা বেরিয়ে আসুক, এই শুভেচ্ছা রইল। এবং তানিশাকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ জমজমাট হয়ে উঠেছে এপিসোডটা, তাই তো? আর এই যে একদম নবীন শিল্পীরা, তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে প্রত্যেকের ইউনিক কাজের স্টাইলের মধ্যে দিয়ে আলাদা আলাদা বিষয়কে তুলে ধরছেন, আলাদা আলাদা মেসেজ দিতে চাইছেন। এইটা বোধহয় এই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আমাদের সঙ্গে এখন রয়েছেন এমএফএ সেকেন্ড ইয়ারের ছাত্রী শর্মিষ্ঠা মল্লিক, আর পেছনে অলরেডি দেখতে পাচ্ছি একদম খুব ইউনিক একটা কাজ, মানে একটা গোটা ঘরকে, একটা গোটা বুটিককে যেন একদম ছোট্ট একটা বাক্সের মধ্যে গুছিয়ে সাজিয়ে রাখা রয়েছে। তো এই কাজটার প্যাটার্ন কিভাবে এলো মাথায়? এটা মেনলি আমি দেখেছি অনেক বুটিক ভিজিট করে, তারপরে ওখান থেকে কিছু কিছু এলিমেন্ট আমি নিয়েছি যেগুলো আমি ট্রান্সফার করতে পারবো কাজটাতে। তো সেই হিসাবে এই কাজটা পুরোটা অ্যারেঞ্জ করা। বেসিক্যালি যে বুটিকের যে আলাদা আলাদা এলিমেন্টগুলো, সেগুলো দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা সাজানো রয়েছে। কি 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 মিডিয়া ইউজ করা হয়েছে আর কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে? উডেন স্টিক, ফয়েল পেপার, কাপড় তো মেনলি আছে এখানে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে এবং অনেক শুভকামনা। যার হাতের কাজ এত সুন্দর, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক, সেই শুভকামনা রইল। আর এই যে একটু আগে বলেছিলাম, আমাদের সঙ্গে শিল্পীদের লিস্টটা অনেক লম্বা, এরপরে আর একজন শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে এই এপিসোডে, চলুন তার সাথে এবার কথা বলি। এখন আমাদের সঙ্গে রয়েছেন এমএফএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রঞ্জন দিন্দা। অসাধারণ কিছু স্কাল্পচার অলরেডি আমরা পেছনে দেখতে পাচ্ছি এবং সত্যি কথা বলতে এই স্কাল্পচারগুলো বুঝে উঠতে আমি এখনো পারছি না। আর তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্পী স্বয়ং। আমি রঞ্জনকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গেই প্রথম প্রশ্নটা, যে দেখতে পাচ্ছি বেশ অন্যরকম কিছু কাজ, মানুষ, মশারি, মানুষের মুখ ঢাকা, তো এর পেছনের গল্পটা কি? ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনতাম, আমার জেঠু জঙ্গলে যেত কাঠ কাটতে, সেখানে কিছু স্মৃতি, এবং সেগুলো তখন বুঝতাম না। যখন বড় হলাম, এমএফএ করলাম, তখন বুঝলাম যে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ডেল্টা এরিয়া। তখন নিজেকে কোশ্চেন করলাম এবং কাজগুলো সেই মতন করার চেষ্টা করলাম। যখন মধু সংগ্রহ করতে যায় মৌলেরা, তখন যাতে মৌমাছি যাতে না অ্যাটাক করে, তার জন্য তারা মশারিকে মাথায় বাঁধতো, বেঁধে তাদের যে জার্নিগুলো আমি এখানে দেখিয়েছি, বাঘের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হতো। তারা যখন জঙ্গলে যেত, নৌকাকে পুজো করতো, ওখানে জঙ্গলে পৌঁছে সেখানে পুজো করতো। তাদের যে রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটিগুলো, সেগুলোকে আমি আমার কাজের মাধ্যমে তুলে আনছি। এবং তাদের দেবতাদের চোখ বড় বড় করে, তারা মনে করে যে চোখ বড় থাকলে দেবতা ভালো দেখতে পাবে, বা নৌকোর চোখ বড় করলে নৌকো ভালো দেখতে পাবে। কারণ প্রতিনিয়ত তাদের মধ্যে একটা ভয় কাজ করে, ভয় তাদেরকে সবসময়ের জন্য করে। সেই নিয়ে আমার টোটাল কাজটা আর কি। মানে একই সঙ্গে কিন্তু ভিজুয়াল আর্ট আর পারফর্মিং আর্ট অসাধারণ সুন্দর একটা মেলবন্ধন। তো আর্টিস্ট হওয়ার পথে একটা লম্বা পথ অলরেডি পেরিয়ে ফেলেছে, তো আরো লম্বা পথ রয়েছে এবং সেই পথের জন্য অনেক শুভকামনা রইল। আর চারপাশের সমাজের এত জটিল বিষয়, চারপাশের যে চিরাচরিত ঐতিহ্যগুলো, চিরাচরিত প্রথাগুলো, সেগুলোকেও যে এইরকম একটা ইউনিক আর্ট ফর্মের মধ্যে দিয়ে তুলে ধরা যেতে পারে এবং সেটাকে এক্সপ্লেন করা যেতে পারে, সত্যি সেটা বোধহয় আজকের এই ইন্টারভিউটা না হলে আমাদের সামনে পরিষ্কার হতে পারতো না। তাই ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। তো এতটা বৈচিত্র্যপূর্ণ এপিসোড এবং এত জমজমাট এপিসোড সহজে শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো আমাদের ধরা বাঁধা, তাই এপিসোড শেষের দিকে এগোতেই হবে। তবে তার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কথা, এই যে নবীন শিল্পীরা আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের চারপাশে কিন্তু এরকম প্রত্যেক দিন নবীন শিল্পীরা বেড়ে উঠছেন। আর এই যে চারা গাছগুলো, এরা কিন্তু কোথাও গিয়ে আমাদের ভবিষ্যতের রসদটা যোগাবে।
শিল্পীরা সমাজের সম্পদ। কারণ প্রতিনিয়ত যদি দেখেন প্রত্যেক শিল্পীরা আমাদের পরিবেশ নিয়ে, আমাদের সমাজ নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবার আগে এগিয়ে আসেন। তাই আপনারাও এগিয়ে আসুন, এই নবীন শিল্পীদের, নিউ জেনারেশন আর্টিস্টদের অ্যাপ্রিসিয়েট করুন। তারা যাতে পুরোপুরিভাবে পাপড়ি মেলে তাদের বেস্ট যে ট্যালেন্টটা সেটাকে প্রকাশ করতে পারে, সেই দায়টুকু বোধহয় এই সমাজের মানুষ হিসাবে আমরা নিতেই পারি। যাই হোক, আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।